রথযাত্রা। শুভ রথযাত্রা। কেমন আছো তোমরা? দারুণ। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, ছোটবেলায় যে তোমরা মানে রথ টানার সময় পাপড় খেতে, জিলিপি খেতে, এখন তোমরা কি করো? এখন শুটিং করি। এই যে মানে রথটাতে তখন অ্যাকচুয়াল স্টিমুলেশন ছিল, এখন ভার্চুয়াল স্টিমুলেশন। আচ্ছা, শেষ কবে শুটিং এর বাইরে রথ টেনেছিল? এখনই শুটিং এর বাইরে? শুটিং এর বাইরে? শুটিং এর বাইরে মনে পড়ছে না। আমি প্রত্যেক বছরই রাস্তায় মানে রথের দিন একটু মানে কেউ বাচ্চা নেবে ওরা একটু হালকা টেনে দিই, টানা শুভ বলা হয়, তো প্রত্যেক বছরই আমি করি সেটা। আমার শুটিংই টানা হয়ে যায়, আমি এখানেই সুযোগ পেয়ে যাই, টেনে দিই, হয়ে যায়। এই রথের শুটিং এ মানে নতুন কি এক্সপেরিয়েন্স করলে? নতুন কি এক্সপিরিয়েন্স করলাম? নতুন এক্সপিরিয়েন্স করলাম হচ্ছে একটা ইউফোরিয়া থাকে, একটা আনন্দ থাকে, একটা কি বলবো আধ্যাত্মিক ছোঁয়া থাকে, যেটা এই শুটিংয়ের ক্ষেত্রে আমি বুঝতে পারলাম বা দেখতে পারলাম। তোর কেমন লেগেছে বল? আমারও খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি শুটিংয়ের রথ এটা আমার প্রথম, হ্যাঁ প্রথমই বলা যেতে পারে, মনে করতে পারছি না, মনে হচ্ছে প্রথম। তো সেই হিসাবে আমার এই এক্সপিরিয়েন্সটা মনে থাকবে। তাছাড়া আজকে ওয়েদারটা অদ্ভুত একটা ওয়েদার। যদি খুব রোদ হতো তাহলে বলতে পারতাম বাবা কি রোদ, বৃষ্টি হলে বলতাম যে খুব বৃষ্টি হচ্ছে, শুটিংটাই হতো না। বাট ওর মাঝামাঝি একটা গরমও লাগছে আবার হাওয়াও দিচ্ছে, একটা অদ্ভুত ওয়েদার। সো আই থিঙ্ক ইটস দ্য রথ ক্লাইমেট ইটসেলফ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা, বাস্তবে কি শিবের মতো ম্যানিপুলেটিভ কাউকে দেখেছো? কার মতন? শিবের মতন ম্যানিপুলেটিভ বা শিকার হয়েছে? হ্যাঁ, অফকোর্স, এভরিওয়্যার সবাইকেই দেখো, শিবার মধ্যে যেই গুণ বা যে জিনিসগুলো আছে বা যে ম্যানিপুলেশন, সেটা সবার মধ্যেই একটু আধটু থেকে থাকে। কেউ সেটা প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, মানে এখন বেশিরভাগ লোকেরই প্রকাশ করে ফেলছে, তো আশেপাশে অনেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, এবং মাঝে মাঝে যেটা হয় হচ্ছে যে ও খুব সুন্দর বলল, আশেপাশের লোকজনকে দেখতে পাই, আশেপাশের লোকজন এক মুখ নিয়ে আসে এবং তারপরে তারা আর এক রকম কাজ করে। তো সবসময় মানুষের আসল উদ্দেশ্যটা ধরা যায় না, এটা শক্ত হয়। সেইটাই আমার মনে হয় যে মানুষের ক্যারেক্টারের বিউটি, আর মানে অভিনেতা হিসেবে ইমোশনাল ব্যাংকিংয়ের জন্য খুব ভালো একটা জায়গা। না, আমার এখন কিছুতেই আর কিছু যায় আসে না, মানে আই জাস্ট স্মাইল অ্যান্ড গো অ্যাওয়ে, কাট অফ। মানে কারোর অ্যাকশন তো আমার হাতে নেই, বাট মাই রিয়াকশন ইজ অলওয়েজ ইন মাই কন্ট্রোল। সো ওটাই মানুষ মানে ওটাই আমাদের প্রত্যেক দিনের প্র্যাকটিস, যে কতটা আমরা আমাদের রিয়াকশনগুলোকে কন্ট্রোলে রাখতে পারছি। আমার মনে হয় যে আমার যদি কোথাও খারাপও লেগে থাকে তাহলে আমার উদ্দেশ্য হবে সেটাকে বুঝতে না দেওয়া, এবং সেক্ষেত্রে যদি কোথাও মানে বেরিয়েও পড়ে সেটা আলাদা, কিন্তু মানে চেষ্টা থাকে যে সবসময় নিজের মনোভাবটাকে নিজের মধ্যে রাখা। কারণ নিজের মনোভাব না, নিজস্ব কথা, সবসময় নিজস্ব কথাটা প্রকাশ করার জায়গা থাকে না বা দরকার হয় না, কাজের জায়গাতেও সেটার দরকার হয় না, কিন্তু তাও আমরা মাঝে মাঝে আমরা করে ফেলি, সেটা অবশ্যই একটা রিয়াকশন, এই আর কি। আচ্ছা, শিবার বিরুদ্ধে রামকৃষ্ণ কি স্টেপ নেবে? শিবার বিরুদ্ধে দেখো, শিবা যে চরিত্রটা, যে ক্যারেক্টারটা, সেটা আমরা শুরু থেকেই দেখেছি। বিশাল কিন্তু কিছু করে উঠতে পারে না, তো রামকৃষ্ণ কোনোদিনও ওকে অত ইম্পর্টেন্সই দেয়নি যে ওকে কিছু করে উঠতে হবে। আমার মনে হয় শিবার মধ্যে অনেক ইনসিকিউরিটিস আছে, অনেক নিজেকে অনেক ইনফেরিয়র মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে। তো ও সবসময় মনে করে যে ওর একটা কম্পিটিশন হওয়া দরকার, ওটা মানে সবসময় আর কি ঝগড়া দ্বন্দ্বের মধ্যে যেতে চায়। সেটা আস্তে আস্তে আমার মনে হয় সময় আর পরিস্থিতি ওকে অনেক পাল্টে দেবে। রামকৃষ্ণকে আলাদা কিছু করতে হবে বলে এখন মনে হচ্ছে না। বাবা, ঈশ্বরের পূজারী হয়ে তুমি এত বড় একটা পাপ কাজ করলে কি করে? তোমার অনুমতি না থাকলেও কৃষ্ণা ম্যাডামকে আমি আজই বাড়ি নিয়ে আসবো। শিবার বিরুদ্ধে রাম কি করে ঘুরে দাঁড়ানোর কথা তো আসছে না, কারণ প্রথম থেকেই মানে সেরকম সিনও গেছে যে আমি দাদার বিরুদ্ধে নই, দাদার যাতে জীবনে একটা ভালো উন্নতি করে সেইটা সবসময় দাদাকে ঠেলার চেষ্টা করেছি। এখন একটা ভাগের জায়গা চলে এসছে, বিভেদের জায়গা চলে এসছে, যেটা খুবই আনফর্চুনেট, কিন্তু এটা মনে হয় প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে। তো ঘুরে দাঁড়ানোর ব্যাপার আসছে না, বলা যেতে পারে যে সবাই যেন একই পথে আসে, একইভাবে চলে, সবার নিজস্বতা নিয়ে, সেইটাই চেষ্টা করা। আচ্ছা, এই চরিত্রগুলো পড়ার সময় কি তোমাদের পার্সোনাল লাইফে কোনো এফেক্ট পড়ছে ব্যক্তিত্বে?
না, আমার মনে হয় সেটা করা উচিত নয়। তবে হ্যাঁ, আগে আমার হতো ধরো কোনো ইন্টেন্স, আর আমি আমার খুব ইন্টেন্সটা কাজ করে আমার, আমি সত্যি নিজের পুরোটা দিয়ে দিই যখন ওরকম ইন্টেন্স সিনগুলো থাকে, তখন সত্যি আগে অসুবিধা হতো, বাট এখন আমার ওই সুইচ অন অ্যান্ড সুইচ অফটা হয়ে যায়। মেগা সিরিয়ালের ক্ষেত্রে তো এটা হওয়াতে হয়, কারণ ইটস ফর 14 আওয়ার্স এভরিডে, তো কম বেশি এফেক্ট পড়েই, মানে এই প্রশ্নটার তুমি যাকেই জিজ্ঞেস করবে একই উত্তর পাবে। মানে অন স্ক্রিন থেকে অফ স্ক্রিন এটা সবারই পড়ে এই প্রশ্নটা, না হলে আমার মনে হয় না যে সিনটা মন দিয়ে আমি করছি, জাস্টিফিকেশন হয় না। তো মানে এটা সবার ক্ষেত্রেই হয়, এটা কম বেশি প্রত্যেকটা স্তরেরই তো অভিনেতা অভিনেত্রীরা থাকেন, কম বেশি সবারই পড়ে। নতুন চমক কি আছে? নতুন চমক আমরা তো এই মুহূর্তে একটা প্রোমো যেটা অন এয়ার হয়েছে, যেটা সবাই মানে দেখেছেন, যেটা হচ্ছে গিয়ে প্রিয়াঙ্কা রামের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছে, একটা অভিযোগ দিয়েছে যে রাম নাকি প্রিয়াঙ্কাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তো সেই বিরুদ্ধেও কেস করেছে, তো সেই বিরুদ্ধে কৃষ্ণা রামের পাশে দাঁড়িয়েছে, এবং সেটা ভুল, যে সেটা যে একটা বানানো একটা ব্যাপার, সেটা সবার সামনে নিয়ে আসার একটা উদ্যোগ চলছে। আচ্ছা, ছোটবেলায় তো রথের দিন পাপড়, তারপরে জিলেপি, হ্যাঁ। তো এখন কি করো? অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি আমার বাড়ির পাশেই, মানে আমি যেখানে থাকি সেইটা অ্যাড্রেসটাই হলো রথতলা, মানে আমার ওখানে ছোটোবেলা থেকে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে রথ দেখার, একদম বাড়ির পাশেই। তো ছোটোবেলায় একদম ছোটোতে যেটা করতাম, বাবা একটা রথ কিনে নিয়ে আসতেন, তো সেই রথটা আমি আমার পাড়ার আমার সমবয়সী বন্ধু বান্ধবরা সবাই মিলে সেটাকে সাজাতাম, সাজিয়ে এবার পাড়ায় রথটা নিয়ে বেরোতাম, বেরিয়ে এবার বিভিন্ন সবার বাড়িতে বাড়িতে যেতাম, নক করতাম, তাদেরকে প্রসাদ দিতাম, তারা তার বিনিময়ে মানে যা হয় আর কি রথের জন্য কিছু কিছু কন্ট্রিবিউট করতো, তো বেশ মজা করতাম। আর তারপরে যেটা হতো সন্ধ্যেবেলার পরে, মানে রথের মেলায় প্রচণ্ড ভিড় হয়, তো সন্ধ্যেবেলা যাওয়ার সুযোগ হতো না, একটু পরের দিকে রাত্রের দিকে মায়ের সঙ্গে যেতাম, গিয়ে দোলনা চড়া, বিশেষ করে জিলেপি খাওয়া, পাঁপড় ভাজা খাওয়া, এগুলো তো আছেই, আর সেগুলো এখনও হয়। শেষ কবে শুটিংয়ের বাইরে রথ টেনেছিলে? শেষ কবে শুটিংয়ের বাইরে সেটা না মানে বলতে গেলে হয়তো এক যুগ হয়ে গেছে, মানে এখন তো আর ওইভাবে রথটা না হয় না। যেটা হয় আমার বাড়ির যেখানে ওখানে যে রথটা হয় সেখানে বছর 4-5 আগে লাস্ট আমি রথ টেনেছিলাম, আমি এরকম কাজ থেকে ফিরছিলাম, তখন দেখলাম রথটা বেরিয়েছে, সেই সুযোগে একটু টেনে নিয়েছিলাম রথটা, এইটাই। আচ্ছা, আজকে যে রথে যে শুটিংটা হলো সবাই একসাথে মানে জড়ো হলো, তো কি নতুন কি এক্সপেরিয়েন্স করলে? এক্সপিরিয়েন্স করলাম আমরা, আমাদের এই রামকৃষ্ণা ধারাবাহিকটা 1 বছর হয়ে গেছে, খুব রিসেন্টলি 1 বছর কমপ্লিট করেছি। আমার মনে আছে আমরা গত বছর রথের আগেই শুরু করেছিলাম, তো রথের একটা সিকোয়েন্স ছিল, তো আর এবারের এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা। এবার আমরা আজকে রথের সিন করছি, রথের সেখানে টুইস্ট আছে, রথ টানা নিয়ে গল্প আছে, আমার সঙ্গে রামের একটা দ্বন্দ্ব লাগছে, আমি চাইছি যে রথ রাম টানবে না আমি টানবো, সেটা নিয়ে আমি বিভিন্ন কনস্পিরেন্সি করছি পাড়ার লোকজনকে নিয়ে। তো আলটিমেটলি আমি তাতে সফল হব কি হব না, নাকি রাম সফল হবে কি হবে না, সেটা জানতে হলে, সেটা দেখতে হলে আপনাদের প্রত্যেক দিন চোখ রাখতে হবে কালার্স বাংলা চ্যানেলে, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায়। শিবা কিন্তু ওইভাবে চক্রান্ত কিছু করে না, মানে টিপিক্যালি নেগেটিভ যেরকম সেরকম কিন্তু শিবা নয়। শিবার যে মানে আমি যেটা বিশ্বাস করে এই চরিত্রটা করি, প্রথম দিন থেকে যেটা বিশ্বাস করে এসেছি, যে এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা আশেপাশে দেখতে পাই যে 2 ভাই বা 2 বোন যারা মানে পিঠোপিঠি, তাদের মধ্যে কি হয় একটা না ওই হেলদি কম্পিটিশান থাকে, একটা রেষারেষি থাকে। আমার চরিত্রটা যেটা আমার চরিত্রটাও শিক্ষিত,
রামও শিক্ষিত, কিন্তু কোনো একটা জায়গায় রামের একটা এক্স ফ্যাক্টর কাজ করে, সেটা রামের ওপর হয়তো ভগবানের আলাদা করে কৃপা রয়েছে বা মানুষজন রামকে বেশি ভালোবাসে। তো আমি যেটা চেষ্টা করি যে বিভিন্নভাবে রামকে বিপদে ফেলতে। হ্যাঁ, রামের কিন্তু ক্ষতি আমি চাই না, কিন্তু আমি এইটা প্রুফ করতে চাই যে দেখো রাম যেটা পারে আমিও সেটা পারি। আমি সেটা দেখাতে গিয়ে বিভিন্ন রকম ভুলভাল করে ফেলি, তাতে হয়তো রাম একটু বিপদে পড়ে যায়। কিন্তু ভাই হিসাবে আমি কিন্তু তাকে যথেষ্ট স্নেহ করি, আর আমি এটা বিশ্বাস করি যে রামের যাতে কোনো ক্ষতি না হোক, বা রাম যে রোহিণীর অফিসে চাকরি করছে সেটা বাড়ির সকলে মানে সায় রয়েছে তাতে, কিন্তু একমাত্র আমার নেই, কারণ আমি মনে করি যে রাম ওখানে সেফ নয়। আচ্ছা, এই চরিত্র করতে কি তোমার পার্সোনাল লাইফে কোনো এফেক্ট করেছে? না না, সত্যি কথা বলতে মানে আমি থিয়েটার করেছি বেশ কয়েক বছর, তো সেখান থেকে বা আমি অভিনয়টা নিয়ে আমি পড়াশোনা করেছি, তো সেখান থেকে এইটুকু বুঝতে পেরেছি যে এটা তোমার চরিত্র। হ্যাঁ, আমি চরিত্র করতে গিয়ে আমি একদম চরিত্র হয়ে উঠলাম, সেটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেলাম বাড়ি পর্যন্ত বা পার্সোনাল লাইফে, সেটা হয় না। হ্যাঁ, কোনো দিন যেটা হয়, হয়তো কোনো সিন করলাম, যে সিনটা একটু এফেক্ট করলো, সেটা হয়তো কিছুক্ষণের জন্য, হয়তো শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরতে যতটুকু টাইম লাগে ততটুকু, কিন্তু বাড়ি ফিরে গেলে সেটা আর মাথায় রাখি না, সেটাকে বার করে দেয়। নতুন চমক আসছে, বেশ কিছু নতুন চমক আসছে। রামকৃষ্ণা আমার মনে হয় যে এমন একটা ধারাবাহিক যেটা আপনারা দেখছেন, যারা দেখছেন তারা তো জানেনই, যারা দেখছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা দেখুন। আপনারা একটা দুটো দিন সময় করে 7:30টার সময় অন্য চ্যানেল না চালিয়ে কালার্স বাংলাটা চালিয়ে দেখুন যে রামকৃষ্ণা সিরিয়ালটা কি হয়। মানে কি বলুন তো, মানে আমরা তো মানে যারা আমরা অভিনেতা, আমরা তো একটা কাজ করি না, তারা হয়তো আরও অনেক প্রজেক্ট করি, তো সবার কাছেই ভিন্ন ভিন্ন চরিত্র আসে, কিন্তু রামকৃষ্ণা আমার জীবনের বা আমি মনে করি যে আমাদের এখানে যারা আর্টিস্ট আছে সবার কাছেই এমন একটা প্রজেক্ট যেখানে যাদের মানে ছোট্ট একটা চরিত্র হলেও ধরুন একদিনের কাজ কি দুদিনের কাজ, কিন্তু সেটাও এত সুন্দর চরিত্রগুলো বা এত ইম্পর্টেন্স দেওয়া হয় চরিত্রগুলোতে, তো সেটা করে আমার মনে হয় সবাই মজা পায়। আর আমি স্পেশালি শিবানন্দ চরিত্রটা করে আমি সত্যি খুব মজা পাচ্ছি। এই চরিত্রটার অনেকগুলো শেড আছে, তো একটু নেগেটিভ ঘেঁষা, পুরোপুরি নেগেটিভ বলবো না, এর একটা কমেডি দিক রয়েছে, যেটা তুলতুলির সঙ্গে কমেডির বিভিন্ন সিন পাই, যেগুলো করতে আমার খুব মজা লাগে। তো এরকম ভিন্ন সাথে মানে একই চরিত্রের মধ্যে নেগেটিভ পজিটিভ আবার কমেডি, এটা আমি খুব একটা পাইনি আমার অভিনেতা জীবনে। আপনারা সকলে দেখবেন রামকৃষ্ণা সোম থেকে রবি কালার্স বাংলা চ্যানেলে সন্ধ্যে 7:30টায়। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।